আপকি আদালতে ফিল্ম স্টার আলিয়া ভাটের ওপর অভিযোগ হচ্ছে যে ইনি হলেন কন্ট্রোভার্সি কুইন। আলিয়া 2 বছর আগে হয়তো আপনার মনে আছে শাহরুখ খান আমায় বলেছিলেন যে আপনি আলিয়া ভাটকে ডাকুন আপকি আদালতে। তো আমি বলেছিলাম একটা ছোট্ট সাদাসিধে মেয়ে। তাতে উনি বলেছিলেন যে ও সাদাসিধে নয়, ও পুরো একটা চকলেট বোম। আমি বলেছিলাম এর তো কোনো কন্ট্রোভার্সি নেই। উনি উত্তরে বলেছিলেন উনি নিজেই বড় বড় কন্ট্রোভার্সি, আর ও যেখানেই যায় কন্ট্রোভার্সি ওর পেছনে পেছনে চলে আসে। তো সত্যিই কি আপনি ওগুলো তৈরি করেন? না, আমি কেন তৈরি করব? আমি তো শুনেছিলাম যে বড় বড় মানুষদের, বড় বড় ফিল্ম স্টারদের একটা ইচ্ছে থাকে যে তাদের নাম মানুষের মুখে ঘুরুক, সর্বত্র ছড়াক। তো আলিয়া ভাট কি কখনো লুকিয়ে লুকিয়ে নিজের বুদ্ধি খাটিয়ে নিজেই নিজেকে ডাফার বলেছিল একটা ইন্টারভিউতে, আর সর্বত্র আলিয়া ভাটের নাম ছড়িয়ে পড়েছিল? হুম, কতটা স্মার্ট পদক্ষেপ ছিল এটা? বিষয়টা ঠিক। তার কারণ আমি একটা সময় তো সত্যি খুব বোকা, বোকা কথা বলেছিলাম। আর সেই কারণেই আমার উপরে অনেক জোকস আসা শুরু হয়। লোকেরা বলতে শুরু করে যে, "ও কিছুই জানে না।" তো আ এটা আমি বিশ্বাস করি যে যদি কেউ কিছু না জানে সেটা খারাপ নয়। তাই যদি আমি ১ম এই বলে দিই যে, "দাদা আমি কিছু জানি না, আমাকে ক্ষমা করে দিন।" তাহলে লোকেরা আমাকে ছেড়ে দেবেন আর আমাকে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। খুব সিম্পল। রজনীকান্তের ওপর জোক শুরু হতে হতে 50 বছর লেগে গেছিল, আর শুধুমাত্র 5 মাসে আলিয়া ভাট পুরো পৃথিবীতে আলোচনার পাত্রী হয়ে উঠলেন। না, কেউ বোকার মতন হাবভাব দেখাতে চায় না। আ ওটা আমি কোনো প্ল্যান করিনি। হয়ে গেছিল। আম কিন্তু হওয়ার পরে যে কি, কি হবে সেটা আমি জানতাম না। কিন্তু যা, যা হয়েছে সব ঠিক আছে। আম আমি নিজেই এটা বলি যে শুনুন, আমার এই জোকগুলো নিয়ে কোনো অসুবিধে নেই। কারণ সেগুলো আমার পপুলারিটি বাড়াচ্ছে, বেড়ে গেছে। সিঙ্গাপুরে যখন আমি সিকিউরিটি চেকিং করাতে যাই তখন সবাই আমাকে চিনতে পারে। আমি ভেবেছিলাম বোধহয় আমার সিনেমার জন্য। কিন্তু তারা আমার জোকসগুলো সব পড়েছে। যদি জোকসগুলোর জন্য সিঙ্গাপুরের মানুষ আমাকে চিনতে পারে তাহলে আমার কোনো অসুবিধে নেই। কিন্তু এটা আমি নিজে তৈরি করিনি। দেখুন, অন্য ফিল্ম স্টাররা যারা আপনার জোকসের ওপর হাসাহাসি হুম। করেন, আপনি তাদের ব্যাংক ব্যালেন্স আর পপুলারিটির ওপর হাসেন। না, আমি সেটাও করি না। আম হ্যাঁ, সেটাও করি না। আমি নিজের নিজের উপরেই হাসি। আর যদি কোনো জোক বোকা, বোকা হয় আর আমার হাসি না পায় তাহলে আমি হাসব না। কিন্তু সেটা আমার দোষ নয়। আপনার জোক খারাপ, আমার কোনো আচ্ছা, দোষ কোন নেই। জোকসটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং? যেমন আমি একটা পড়েছিলাম যে আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল একতাতে শক্তি থাকে, এই কথার মানে কি? আপনি বলেছিলেন একতা কাপুর শক্তি কাপুরের মেয়ে। তবে এটা ঠিকই আছে। এটা খুব স্মার্ট আনসার যদি আমি এটা কোথাও দিয়ে থাকি। না, আমার ফেভারিট জোকটা আমি বলছি। আমি একটা দোকানে যাচ্ছি আর বলছি যে, "ভাই ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখাবেন প্লিজ।" তো উনি এনে আমাকে ওটা দেন। আমি দেখে বলি, "ঠিক আছে, এটাতে আর কোনো রং পাওয়া যাবে?" এটাই আমার আবার ফেভারিট। শুনেছিলাম সায়েন্টিস্ট আলিয়া ভাটের বিষয়ে স্কুলে জিজ্ঞেস করা হয়, তো এক ছাত্র উত্তর দেয় আলিয়া ভাট। তো টিচার জিজ্ঞেস করে আলিয়া ভাট, তো বাকিরা উত্তর দেয় না ও তো তোতলা, তাই আরিয়াকে আলিয়া ভাট বলছে। তো আপনার উপর এরকম যতই জোকস তৈরি হতে থাকলেও সেটা আপনার লাভই হয়েছে, মানে আপনার মতো হ্যাঁ, আমার মতে। মনে হয় না আপনার দাম বেড়ে গেছে? আম ওটা অন্য কারোর জন্য বা ওটা অন্য কোনো কারণেও হতে পারে। তবে দাম আমার বেড়েছে। এবার দেখুন, সেফাইতে সেই মহোৎসবে গেছিলেন, আপনি নেচেছিলেন সালমান খানের সাথে স্টেজের উপরে। তো কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল। একদিকে তো গরিব লোকজন আছেন, ওখানে দাঙ্গা চলছে, ওনাদের কাছে রাতে থাকার মতো জায়গা নেই, আর আপনারা ওখানে নাচ গান করছেন, আর আপনি বলেছিলেন দাঙ্গার কথা জানতেন না। আমি সেই সময়টায় সত্যি কিছু জানতাম না। মনে আছে আমার বাবা আমার সঙ্গে ছিল শোতে। আমার মনে হয় ইন্ডাস্ট্রির তরফ থেকে কথা বলেছিলেন। আম আম বিকজ অফ দ্য সিচুয়েশন। হ্যাঁ, উনি খুবই দুঃখ পেয়েছিলেন, কিন্তু সালমান আপনাকে খুব সাপোর্ট করেছিলেন। সালমান বলেছিলেন এত ভালো পারফর্ম করেছে আলিয়া স্টেজের ওপরে, এত ভালো একজন পারফর্মার, এত ভালো অভিনেত্রী, ওর বিষয়ে এমন ভুলভাল কথার মানে কি? হ্যাঁ, কারণ আমি আমার আমার খারাপ লেগেছিল কারণ ওটা আমার সঙ্গে ১ম বার হয়েছিল যে এত বড় একটা ডিবেট হয়েছিল। আম আম আ আমি বুঝতে পারছিলাম না কারণ আমি খুব নতুন ছিলাম। আমি জানতাম না যে প্রতিটা অ্যাকশনের একটা রেসপনসিবিলিটি আর রিঅ্যাকশন থাকে। আর আমাদের সবসময় অ্যাওয়ার থাকতে হবে আমাদের কান্ট্রির সিচুয়েশন সম্বন্ধে যখনই কোথাও যাচ্ছেন। সেই সময়ের পর I became a little bit more aware আর হ্যাঁ, দ্যাটস ইট। চলো, এই যে ডাফার ইমেজটা তো কাজে এসেছে, একটা ক্রাউডেড মার্কেটে স্মার্ট এন্ট্রি পেয়ে গেলেন। আম
সেরকম বলতেই পারি। ক্রাউডেড মার্কেটে স্মার্ট এন্ট্রি বা এটাও বলতে পারেন যে আমি নিজের জন্য একটা ইমেজ বানিয়েছি যেটা দ্যাট ইজ নট অ্যামংস্ট দ্য স্মার্ট পিপল। তো আমি সবসময় ইউনিক থাকবো। এটাও বলা যেতে পারে। দেখুন, সত্যি তো এটাই যে আলিয়া ভাট একটা বিশাল ব্র্যান্ড হয়ে গেছেন। নিজের জায়গা তৈরি করে নিল, পয়সা কামিয়ে নিল, সব পেল, সাথে তালিও। তো লাভ তো হলোই আপনার। কিসের? ইমেজ ক্রিয়েট করার, সোশ্যাল মিডিয়াতে এত আলোচনায় থাকার। আই থিংক ইমেজ ক্রিয়েট করা যায় না। আপনার নিজের ইমেজ অডিয়েন্স ক্রিয়েট করে। আপনার সিনেমা চুজ করে আপনার সিনেমা দেখে আপনাকে পছন্দ বা অপছন্দ করে আপনি যতই চেষ্টা করুন না কেন, সত্যি যেটা আপনার ইমেজ সেটাই দেখা যায়। আপনি যতই কন্ট্রোল করার চেষ্টা করবেন ততটাই বেশি মেকি দেখাবে। তো আমি কোনোদিনই ইমেজ বানানোর সেই অর্থে চেষ্টা করিনি। আমি শুধু এটুকুই বলতে চাই যে আমি অ্যাক্টিং তখনই করি যখন ক্যামেরার সামনে থাকি। সিনেমা ক্যামেরার কথা বলছি। অফ ক্যামেরা I believe that I should be myself আর সেটাই যদি আমার ইমেজ হয়ে যায় তাহলে সেটাই ভালো। যে জনতা আপনার ইমেজ বানিয়েছে সেই জনতাকে জিজ্ঞেস করি তাদের মনে কোনো প্রশ্ন আছে কিনা। আলিয়া, আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে চাই যে ইউ হ্যাভ আ ভেরি সফট, ভালনারেবল অ্যান্ড আ চাইল্ড লাইক ফেস, বাট টু বি ডুইং আ ফিল্ম লাইক রাজি, যেটা খুবই ইন্টেন্স একটা মুভি, সো হোয়াট মেড ইউ প্রিপেয়ার ফর দ্য রোল? মানে আপনি এতটা ইন্টেন্স রোল কি করে প্লে করলেন? আসলে ইন্টেন্সিটি যেটা থাকে সেটা ভিতর থেকে আসে। উপর থেকে আনা যায় না। দ্য রিজন ইন ফ্যাক্ট মেঘনাজি মনে করেন যে এই পার্টের জন্য আমি সঠিক। তার কারণ আমার সফট ফেস আর আমার চাইল্ড লাইক ফিচার। কারণ এই মেয়েটি খুব ইয়াং এবং একটা বড় কাজ করতে চলেছে। এই কন্ট্রাস্টটা আমাদের দরকার ছিল। মানে ইনটেনসিটির মানে এটাই নয়। ইনটেনসিটির মানে হলো যে ভিতর থেকে ফিল করতে হবে। আর ওই সিচুয়েশন এ একজন কিভাবে রিঅ্যাক্ট করে সেটা শুধু ফিল করলেই বাইরে আসে। তো প্রিপারেশন তো যেমন আমি বললাম জঙ্গা করেছি, এটা করেছি, ওটা করেছি। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে ক্যামেরার সামনে আপনি যতই প্রিপারেশন করে আসুন না কেন, ফিলিংস না থাকলে পারফরম্যান্স ঠিক হবে না। হোয়াট ইম্পর্টেন্ট থিং ইন আ পারসন হুইচ ইমপ্রেসেস ইউ? আমার মনে হয় ঠিক সেই জিনিসটাই যেটা আমি এক্ষুনি বললাম। আম আমার মনে হয় এমন কিছু মানুষ আছেন যারা আ নিজেদের দুর্বল দিকটা, ভয়ংকর দিকটা, সংবেদনশীল দিকটা প্রকাশ করেন। আবার বেশিরভাগ লোকেরা তবে না বেশিরভাগ বলব না। কিছু, কিছু মানুষ আছেন যারা নিজেদের অতিরিক্ত আ আত্মবিশ্বাসী দেখাতে চান। আমি একদমই তা পছন্দ করি না। আমি মানুষের কোমলতা পছন্দ করি। আর এটাই আমার সবথেকে বেশি ভালো লাগার জায়গা। সত্যিকারের স্বাভাবিক, কখনো সুখী, আবার কখনো দুঃখিত। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আলিয়া, যেরকম প্রশ্ন অডিয়েন্স আপনাকে জিজ্ঞেস করেছে সেটা দেখে তো মনে হচ্ছে এনারা কেউ আপনাকে ডাফার ভাবেন না। ভাবেন না, না? একজন আমাকে ভিউয়ার একটা প্রশ্ন পাঠিয়েছেন যেটা সোশ্যাল মিডিয়াতে বলেছেন আলিয়া ভাট এলে জিজ্ঞেস করবেন। ওনার নাম আলুকে রেখেছিলেন। আমি ছোটবেলাতে আলুই ছিলাম। মানে অনেক বেশি গোলগাল ছিলাম। যখন আমি জন্মেছিলাম তখন সবাই আমাকে ছেলে ভাবত। আমার মা আমার মাথার ওপর সবসময় বউ লাগিয়ে রাখত। কারণ মা রেগে যেতেন। কারণ সবাই এসে বলত, "কি সুন্দর ছেলেটা।" মা বলত, "ও মেয়ে।" তো আমি আলু মানে আলিয়ার আলু হয়ে যাওয়ার কারণটা আমি প্রচন্ড গোলগাল ছিলাম। আর বাই ডিফল্ট আলু আমার পছন্দের খাবার। আলু ফ্রাই। এখন আলু ভাজা খান? কখনো, কখনো। বাবার জন্মদিনের দিন খাই কারণ ওটা আসলে উনার মায়ের রেসিপি। আম হ্যাঁ, আমি আলু খাই। আলু কোনো ক্ষতি করে না শরীরের। হ্যাঁ, হ্যাঁ, সত্যি ক্ষতি করে না। না, লোক তো এটাই জানতে চাইছেন যে আলু থেকে আলিয়া কি করে হলেন আপনি? কি করলেন? অনেক কিছু করেছি। অন্য আরো জিনিস ছেড়ে দিতে হয়েছে। আ কিন্তু সত্যি কথা হলো আমি খাই, আমি খুব ভালোভাবেই খাই। আমি একজন পুরোপুরি ভারতীয়। আমার ওই স্যালাড-ফ্যালাড পছন্দ হয় না। আমার ভাত চাই, ডাল চাই, সবজি চাই। আর রুটির জায়গায় আমি রাগি রুটি খাই, কখনো জোয়ারের রুটি খাই। আমি অপশন পাল্টাতে থাকি। কিন্তু হ্যাঁ, সুগার একদমই খাই না। সুগার শরীরের অনেকটাই ক্ষতি করে। আর হ্যাঁ, কখনো, কখনো আমি পায়েস-টায়েস খেয়ে নিই। এভরিথিং ইন মডারেশন ইস গুড। আর আমি বেশি করে ওয়ার্কআউট করি।